2024 সালের 5ই আগস্ট আগ পর্যন্ত বাংলাদেশে একটা দেশের একক কন্ট্রোল ছিল, ইন্ডিয়া। তলে তলে আপোষ হয়ে গেছে, দিল্লি আছে, আমরা আছি। শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করি। কিন্তু 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে অন্য যে কোনো সময়ের তুলনায় মার্কিন ইনফ্লুয়েন্স বেড়েছে। হাসিনা পালানোর পর তিনটা পরাশক্তি, আমেরিকা, চীন, ইন্ডিয়া, এই তিনটা পরাশক্তি শুধুমাত্র বাংলাদেশকে তাদের কন্ট্রোলে নেওয়ার জন্য ভেতরে ভেতরে একে অন্যের সাথে লিটারেলি এক অদৃশ্য যুদ্ধে মেতে উঠেছে। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এমার্জিং জিওপলিটিক্যাল ব্যাটেল গ্রাউন্ড হলো বাংলাদেশ। প্রশ্ন হলো, বাংলাদেশে কি এমন আছে যার কারণে তিনটা পরাশক্তি একসাথে বাংলাদেশকে তাদের পাশে চায়, বাংলাদেশকে তাদের কন্ট্রোলে নিতে চায়, বাংলাদেশে তাদের ইনফ্লুয়েন্স বাড়াতে চায়? বাংলাদেশের এখন কোন ব্লকে যাওয়া উচিত? চীন ব্লকে, নাকি আমেরিকান ব্লকে, নাকি আবার ওই ঘুরে ফিরে ইন্ডিয়ান ব্লকে, নাকি নিউট্রালিটি বজায় রেখে ভারসাম্য বজায় রেখে নিজেদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক স্বার্থ উদ্ধার করাই হবে বুদ্ধিমানের কাজ? এই সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। 2024 সালে নির্বাচনের আগে ওবায়দুল কাদের বলেছিল তলে তলে সব আপোষ হয়ে গেছে, দিল্লি আছে তো আমরা আছে। আপোষ হয়ে গেছে, জানুয়ারিতে নির্বাচন করতে সমস্যা নেই, যুক্তরাষ্ট্রের দিল্লিকেও দরকার, দিল্লি থাকলে আওয়ামী লীগও আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোথায় স্যাংশন, কোথায় বিচার নীতি? তলে তলে আপোষ হয়ে গেছে। ওবায়দুল কাদের নির্বাচনের ঠিক আগের এই বক্তব্য বলে দেয় বাংলাদেশের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার, স্বৈরাচার হাসিনার টিকে থাকা পুরাটাই নির্ভর করতো ইন্ডিয়ার উপর। দিল্লি হাসিনাকে টিকে রেখেছিল। কিন্তু 2024 সালের 5ই আগস্ট হাসিনার পতনের পর বাংলাদেশের ভূরাজনীতিতে রীতিমতো এক ভূমিকম্প ঘটে গেছে। দিল্লি, বেজিং, ওয়াশিংটনের দীর্ঘদিনের যে চেনা সমীকরণগুলো ছিল সবগুলো রাতারাতি ওলট পালট হয়ে গেছে। তাই এখন নতুন করে বাংলাদেশকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এই তিনটা দেশই সব রকমের চেষ্টা করতেছে। আর তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের মানচিত্র। মানচিত্রে খুব ছোট্ট একটা দেশ হলেও এই দেশের উপর নির্ভর করছে পরাশক্তিগুলোর দক্ষিণ এশিয়ার নিয়ন্ত্রণ। বাংলাদেশের তিন দিকেই ভারত, আর ভারতের আঞ্চলিক অখণ্ডতা, নিরাপত্তা পুরোটাই নির্ভর করছে বাংলাদেশের উপর। স্পেসিফিকলি ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে 7টি রাজ্য, সেই 7 রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে মাত্র 21 কিলোমিটারের সরু পথ, যেটা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামে পরিচিত। অর্থাৎ এই সরু পথ, চিকেন স্নেক মানে মুরগির গলা যদি জবাই করে দেওয়া হয় তাহলে ভারতের এই 7টা রাজ্য জয় বাংলা হয়ে যাবে, মানে হচ্ছে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে। আর ইন্ডিয়া কিন্তু ভয় পায় না বা মনে করে না বাংলাদেশ তাদের সে মুরগির গলা টিপে ধরবে বা জবাই করবে। ইন্ডিয়া ভয় পায় চীনকে। ইন্ডিয়া মনে করে চীনের সাথে যদি ইন্ডিয়ার কোনো সময় কোনো বড় সড়ো কনফ্লিক্ট লাগে তাহলে চীন সর্বপ্রথম এসে এই শিলিগুড়ি করিডোর দখলে নেবে। এবং চীনের জন্য এই শিলিগুড়ি করিডোর দখলে নেওয়া খুব বড় কোনো কিছু না। চীনের মতো এত অর্থনৈতিক পরাশক্তি এবং সামরিক পরাশক্তি একটা রাষ্ট্র শিলিগুড়ি করিডোর দখলে নেওয়া তাদের জন্য 1-2 এর ব্যাপার। এবং ইন্ডিয়ার সাথে তাদের অরুণাচল প্রদেশ নিয়ে যে ঝামেলা, এই ঝামেলা কিন্তু রিসেন্টলি আরো বড় হয়ে সামনে আসছে। যে অরুণাচল প্রদেশের ইন্ডিয়ার ভিতরের দিকে চীন 60 কিলোমিটারের মতো দখলে নিয়েছে এবং সেখানে নতুন করে এখন মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার চীন করতেছে, হেভি মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার করতেছে, যে ছবিগুলো রিসেন্টলি সামনে আসছে। এবং ইন্ডিয়া এটার এগেইনস্টে কিন্তু টু শব্দটুকু করতে পারে নাই, বরঞ্চ ইন্ডিয়ান বাহিনী বা ইন্ডিয়ান সরকার তারা এটাকে ডিনাই করেছে যে না, এটা দখল করে নাই। বাট এটা তো স্যাটেলাইট ইমেজে আসছে যে চায়না এভাবে দখলে নিছে। সো ইন্ডিয়া তাদের ওই শিলিগুড়ি করিডোর নিয়ে বাংলাদেশকে ভয় পায় না, তারা সবসময় থ্রেট মনে করে চায়নাকে। এবং সেই থ্রেট থেকে মুক্ত হওয়ার জন্য, সেই সংখ্যা থেকে মুক্ত হওয়ার জন্যই ইন্ডিয়া বাংলাদেশের উপর দিয়ে করিডোরের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারকে। এবং শেখ হাসিনা কিন্তু 2024 সালে ইন্ডিয়াকে সেই করিডোর দেওয়ার চুক্তিতে সই করে আসছে, যেটা সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এবং বেগম জিয়া কিন্তু এই করিডোরের বিরোধিতা করেছেন এবং বলেছেন ইন্ডিয়াকে এই করিডোর দেওয়া যাবে না, দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না। ভারত থেকে বাংলাদেশ ভিতরে ভারতে যাবে, তাদের পণ্য নিয়ে, তাদের সৈন্য নিয়ে, তাদের অস্ত্র নিয়ে, বিদেশে গোলাবারুদ নিয়ে যাবে। সেই জন্য তাদেরকে রাস্তা বানিয়ে দেওয়া হবে, তাদের রাস্তা বানিয়ে দিব আমরা, আর ঋণ পরিশোধ করবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। আমরা প্রত্যেকে আপনাদেরও ঋণ শোধ ধারে ঋণ। কিন্তু হাসিনা ইন্ডিয়াকে গিয়ে সেই করিডোর দিয়ে আসছে। আর শুধু বেগম যে বিরোধিতা করেন নাই, বিএনপি নেতা ইলিয়াস আলী, বলা হয় যে ধারণা করা হয় ইলিয়াস আলী এই করিডোরের এগেইনস্টে কথা বলার কারণে ইলিয়াস আলীকে গুম করে হত্যা করে ফেলা হয়েছে। কিন্তু হাসিনা বাংলাদেশের নিরাপত্তা জলাঞ্জলি দিয়েছিল চীনের হুমকি থেকে ইন্ডিয়াকে রক্ষা করার জন্য বাংলাদেশের উপর দিয়ে করিডোর দিয়ে। শুধু তাই না, হাসিনা বাংলাদেশের লালমনিরহাটের এয়ারবেস বন্ধ রেখেছিল শুধুমাত্র ইন্ডিয়ান শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা রক্ষায়। তিস্তা মহাপরিকল্পনা শিলিগুড়ি করিডোরের কাছে হয়, হাসিনা শেষ মুহূর্তে এসে ইন্ডিয়াকে দেওয়ার কথা বলেছিল। কারণ ইন্ডিয়ার দাবি ছিল চীন যদি এই করিডোরের এত কাছে এসে কাজ করে তাহলে সেই করিডোরের নিরাপত্তা নিয়ে হুমকিতে পড়বে। তাই চীনকে তিস্তা পরিকল্পনা দিলে বাংলাদেশের জন্য লাভজনক হলেও শুধুমাত্র ইন্ডিয়ার স্বার্থেই এই তিস্তা পরিকল্পনা চীনকে না দিয়ে হাসিনা শেষ মুহূর্তে এসে ইন্ডিয়াকে দেওয়ার কথা বলেছিল, শুধুমাত্র ইন্ডিয়ার নিরাপত্তা রক্ষায়। এমনকি হাসিনা শেষ চীন সফরে যাওয়ার জন্য ইন্ডিয়ার কোনো আপত্তি আছে কিনা সেটাও বিবেচনায় নিতে হয়েছিল। চীনের ফ্যাক্টর বাদ দিলেও, চীনের জন্য ইন্ডিয়ার নিরাপত্তা হুমকির কথা বাদ দিলেও
ইন্ডিয়ার যে উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্য আছে, সেই 7টা রাজ্যের প্রত্যেকটা রাজ্যে এক বা একের অধিক স্বাধীনতাকামী সংগঠন আছে, যে সংগঠনগুলো ওই রাজ্যগুলো স্বাধীনতার জন্য দীর্ঘ দশক ধরে যুদ্ধ করে আসছে, এখনো যুদ্ধ করতেছে। ইভেন মণিপুরে কিন্তু এখনো আগুন জ্বলতেছে। আপনারা বিএনপির 2001 থেকে 2005 শাসন আমলের 10 ট্রাক অস্ত্রের গল্প শুনেন না? এই 10 ট্রাক অস্ত্র কিন্তু চীন থেকে বাংলাদেশে আসছে ইন্ডিয়ার ওই 7 রাজ্যে যাওয়ার জন্য। যে রাজ্যগুলোতে এই 10 ট্রাক অস্ত্র যদি ঢুকতে পারতো সাকসেসফুলি, তাহলে হয়তো হতে পারতো যে সেখানের 2-1টা রাজ্য হয়তো স্বাধীন হয়ে গেলেও হয়ে যেতে পারতো, অথবা তার আরো শক্তিশালী হয়ে এই অস্ত্রগুলো দিয়ে যুদ্ধ করতে পারতো। এমনকি হাসিনা 7 সিস্টার্সের স্বাধীনতা আন্দোলনের অন্যতম উলফা নেতা অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে ইন্ডিয়ার হাতে হস্তান্তর করে। এখন একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন, ইন্ডিয়ার 7 রাজ্যে যে স্বাধীনতাকামী সংগঠনগুলো আছে, একের অধিক সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলোর যে বড় বড় নেতারা আছে, ওই নেতাদেরকে বাংলাদেশে আশ্রয় দেয়, তাদেরকে যদি বাংলাদেশে ট্রেনিং এর ব্যবস্থা করে দেয়, তাদেরকে যদি আবার ওই 10 ট্রাক অস্ত্রের মতো করে আবার এরকম অস্ত্রের লেভারেজ দেয়, সুযোগ সুবিধা দেয়, অস্ত্র ঢোকার জন্য ব্যবস্থা করে দেয়, তাহলে যারা অলরেডি যাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে, ইন্ডিয়ার ওই 7 রাজ্য কি আর ইন্ডিয়ার সাথে থাকবে নাকি আলাদা হয়ে যাবে? বা ইন্ডিয়া কি ওই 7 রাজ্যের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবে না তো। সো বাংলাদেশে হাসিনাকে ইন্ডিয়া বছর পর বছর টিকিয়ে রাখার মাধ্যমে ওই 7 রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করেছে। ওই 7 রাজ্যের যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আছে, সেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে হাসিনার মাধ্যমে দমন করেছে এবং বাংলাদেশ থেকে গ্রেপ্তার করে নিয়ে ইন্ডিয়ার হাতে হাসিনা হস্তান্তর করেছিল। 7 রাজ্য নিয়ে ইন্ডিয়া বলা যায় বিনা টেনশনে গত 15 বছর ঘুমাতে পেরেছেন। এই জন্য হাসিনা বলেছে না, তাদেরকে যা দিয়ে যা জীবন মরা রাখবে। সো এখন এই যে 5ই আগস্টের পর কিন্তু ইন্ডিয়ার ওই 7 রাজ্য নিয়ে ঘুম বলা যায় রীতিমতো হারাম হয়ে গেছে। তার বাইরে আপনি যদি ইন্ডিয়ার 7 রাজ্যের মানচিত্রের দিকে তাকান, তাহলে ইন্ডিয়ান এই 7 রাজ্যই ল্যান্ডলক, মানে যাদের সমুদ্রের কোনো অ্যাক্সেস নাই। সমুদ্র অ্যাক্সেসের জন্য বাংলাদেশ ছাড়া এই রাজ্যগুলোর আর কোনো বিকল্প নাই। এই জন্য হাসিনা যখন ক্ষমতায় ছিল, ইন্ডিয়ান যে 7 রাজ্যের সমুদ্রে অ্যাক্সেস নাই, ইন্ডিয়া ওই 7 রাজ্যকে সমুদ্রের অ্যাক্সেসের ব্যবস্থা করে দিয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট বাংলাদেশিদের মতো করে ইন্ডিয়ান ওই 7 রাজ্যের মানুষদের জন্য ব্যবহার করতে দিয়েছিল হাসিনা। শুধু তাই না, ইন্ডিয়ার ওই 7 সিস্টার্স থেকে বিভিন্ন রাজ্য থেকে মালামাল নিয়ে যাতে সহজে গাড়িগুলো বাংলাদেশের চট্টগ্রাম পোর্টে আসতে পারে, সেই জন্য ইন্ডিয়ার সুবিধা হওয়ার জন্য 2021 সালে ফেনীতে নরেন্দ্র মোদীর সাথে হাসিনা ভারত বাংলাদেশ মৈত্রী সেতু উদ্বোধন করে। ফলে যেটা হয়, ইন্ডিয়ার মূল ভূখণ্ড থেকে শিলিগুড়ি করিডোর হয়ে 7 সিস্টার্সের রাজ্যগুলোতে যেতে যেখানে সময় লাগতো 19 থেকে 21 ঘন্টা পর্যন্ত, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং ফেনী মৈত্রী সেতু ব্যবহার করার কারণে সেখানে সময় লাগতো অনলি 6 থেকে 9 ঘন্টা। এর ফলে যেটা হয়েছে, ইন্ডিয়ার একে তো এই যে লম্বা পথে যে সময় নষ্ট হতো, সেই সময় সেফ হয়েছে। 11 থেকে 12 ঘন্টার মতো ইন্ডিয়ার সময় সেফ। আর এই শুধু সময় সেফই না, তো এই পণ্যগুলো এই লম্বা রুটে পরিবহন করার জন্য তাদের জ্বালানি খরচ, অর্থাৎ তাদের পরিবহন খরচ লাগতো হিউজ পরিমাণ। সেখানে বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট এবং মৈত্রী সেতু ব্যবহার করার কারণে তাদের খরচ 3 ভাগের 1 ভাগে নেমে আসছে। সো ফলে তাদের ওই 7 রাজ্য অর্থনৈতিকভাবে বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট ব্যবহার করার কারণে অনেক বেশি সুবিধা পেয়েছে। বিনিময়ে বাংলাদেশ কি পেয়েছে? কিচ্ছু না। সোজা কথা, ভারতের 7 রাজ্যের স্বাধীনতা ধরে রাখা বা আঞ্চলিক অখণ্ডতা, নিরাপত্তা, বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, সমুদ্রের অ্যাক্সেস, যাই বলেন না কেন, এই সব কিছুর জন্য বাংলাদেশকে ইন্ডিয়ার পাশে লাগবেই। এবং এই সব সুযোগ সুবিধা হাসিনাকে টিকিয়ে রাখার মাধ্যমে ইন্ডিয়া পেয়ে আসছিল। কিন্তু হাসিনা পতনের সাথে সাথে ইউনূস সরকার প্রথমেই ফেনীর সে মৈত্রী সেতু বন্ধ করে দেয়। শুধু তাই না, হাসিনা আমাদের চট্টগ্রাম পোর্ট এবং মংলা পোর্ট বাংলাদেশের মতো করে ইন্ডিয়াকে ব্যবহার করার জন্য যে সুযোগ দিয়েছিল, ইউনূস সরকার সেটা বন্ধ করে দেয়। এমনকি 2024 সালে, মানে হাসিনা পালানোর বছর, ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের বুকের উপর দিয়ে করিডোরের চুক্তি করে আসে, সেই করিডোরের চুক্তি হাসিনার পতনের সাথে সাথে বলা যায় সেই করিডোরের ভবিষ্যৎ এখন অন্ধকার। এমনকি ইন্ডিয়ান বাধায় যে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি বন্ধ ছিল, অন্তর্বর্তী সরকার পরবর্তীতে বিএনপি সরকার সেটা আবার চালু করার উদ্যোগ নেয়। হাসিনা যে তিস্তা মেগা প্রজেক্ট ইন্ডিয়াকে দিতে চেয়েছিল, সেই তিস্তা মেগা প্রজেক্ট বিএনপি কিন্তু চীনকে দিতে চায়। এছাড়া বাংলাদেশের মংলা পোর্ট, যেটা হাসিনা ইন্ডিয়ার জন্য নির্ধারণ করেছিল, মংলা ইকোনমিক জোন যেটা ইন্ডিয়ার জন্য নির্ধারণ করেছিল, সেটা ইউনূস সরকার চীনকে দিয়ে দেয় এবং চীনের সাথে মংলা পোর্ট নিয়ে চুক্তি করে। তারেক রহমানের প্রথম চীন সফরে সরাসরি চীনের প্রেসিডেন্ট মিয়ানমার হয়ে বাংলাদেশের জন্য একটা অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দেয়, যেটা ইন্ডিয়ান রাজনৈতিক বিশ্লেষকরা ইন্ডিয়ান নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। এছাড়া বাংলাদেশ হচ্ছে ভারতের সবচেয়ে বড় বাজারগুলোর একটি। বাংলাদেশে বছরে প্রায় $17 বিলিয়ন পণ্য এক্সপোর্ট করে থাকে ইন্ডিয়া। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারতের মেডিকেল ট্যুরিস্টদের 60% ছিল শুধুমাত্র বাংলাদেশি। মেডিকেল সেক্টর থেকেও ভারত প্রায় $4 বিলিয়ন বাংলাদেশ থেকে আয় করে। কিন্তু হাসিনা পতনের পর এই মেডিকেল ট্যুরিস্টও কমে গেছে, একই সাথে অনেক ট্রেডও কমে গেছে। বুঝতে পারতেছেন, বাংলাদেশ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপর ইন্ডিয়ার যে একক কন্ট্রোল ছিল, একক নিয়ন্ত্রণ ছিল, একক আধিপত্য ছিল, সেটা এখন নাই বললে বা সেই রকম নিয়ন্ত্রণ নাই বললে খুব একটা ভুল বলা হবে না। কিন্তু ইন্ডিয়া যে নিয়ন্ত্রণ হারিয়েছে, সেই নিয়ন্ত্রণ কিন্তু বা সেই কন্ট্রোল কিন্তু আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চাইবে এবং সেই নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তারা কিন্তু পর্দার আড়ালে ইতিমধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং সেই চেষ্টা এরকম যে কিছুটা
হতে পারে যে এখন যারা ক্ষমতায় আছে বা এখন যেই দল ক্ষমতায় আছে সেই দলকে আওয়ামী লীগকে যেভাবে তাদের নিয়ন্ত্রণে নিয়েছিল বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে বছর পর বছর টিকিয়ে রেখে সেই দলকেও সেরকম আশা ভরসা দিয়ে সেই দলকে তাদের নিয়ন্ত্রণে নেওয়া বা সেই দলকেও তাদের ওই মনোপলির মধ্যে ঢুকানো। আর সেই দল যদি তাদের নিয়ন্ত্রণে যেতে না চায় বা সেই দল যদি ভারতের সাথে নেগোসিয়েশনের টেবিলে না যায়, তাহলে ইন্ডিয়া সেকেন্ড অপশন হিসেবে যেটা করতে পারে যে পতিত স্বৈরাচার গোষ্ঠী যারা আছে, যারা ইন্ডিয়া গিয়ে পালিয়ে আসে, তাদেরকে আবার বাংলাদেশের রাজনীতিতে মেইনস্ট্রিম করা, বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে নিয়ে আসার সে পথ সুগম করা। এবং ইন্ডিয়া কিন্তু সে চেষ্টা এখন করতেছে। বাংলাদেশের তথাকথিত সিনিয়র সাংবাদিকের নামে কিছু কিছু মানে বেকার সাংবাদিকরা মিডিয়াতে কিন্তু এখন আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ উৎপাদন করতেছে। আমি আশা করি তাদের নাম বলা লাগবে না, আপনারা অলরেডি তাদেরকে চিনেন। সিনিয়র সাংবাদিক বললে এক নামে তাদেরকে অনেকে চেনেন। সো ইন্ডিয়া এই দুইটা ওয়েতেই কাজ করে যাচ্ছে তাদের নিয়ন্ত্রণ আবার বাংলাদেশের উপর প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে চীন বাংলাদেশে 3টা মেগা প্রজেক্টে আগ্রহ দেখাচ্ছে, 3টা মেগা প্রজেক্ট করতে চায়, বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করতেছে, বিনিয়োগ করতেছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতেছে, পদ্মা সেতু, মেট্রো রেল সহ বিভিন্ন স্থাপনায় চীন কাজ করতেছে, বাংলাদেশ রেলওয়ের সাথে কাজ করার আগ্রহ দেখিয়েছে বুলেট ট্রেনের বিষয়ে। এছাড়া বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ, বাংলাদেশকে ঋণ সহায়তা প্রদান করতেছে। এই কাজগুলো চীন কেন করতেছে? বাংলাদেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক বলে নাকি বাংলাদেশকে আই লাভ ইউ টু বলার জন্য? উত্তর হচ্ছে জিওপলিটিক্সে বন্ধুত্ব বলে কিছু নাই, আই লাভ ইউ টু বলেও কিছু নাই, সবই হচ্ছে স্বার্থ। চীন বাংলাদেশে যত কিছুই করতেছে সবকিছুই করতেছে তাদের স্বার্থে। এখন বলতে পারেন চীনের কি স্বার্থ? চীনের প্রধান মাথা ব্যথা হলো মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝখানের মালাক্কা প্রণালী। চীনের জ্বালানি বা ক্রুড অয়েলের 80% আসে এই সরু রুট দিয়ে, আর চীনের সামুদ্রিক বাণিজ্যের প্রায় 60% যায় এই পথ দিয়ে। শুধু তাই না, ওয়ার্ল্ড বাণিজ্যের, বিশ্ব বাণিজ্যের 25% যায় এই সরু পথ দিয়ে। এই সরু পথটাকে আপনি চাইলেই বলতে পারেন চীনের অর্থনীতি ও বাণিজ্যের মেরুদণ্ড। এই যে আজকে গোটা বিশ্ব জুড়ে চীন অর্থনৈতিক সুপার পাওয়ার হয়ে উঠেছে, গোটা বিশ্বের বাজারগুলো, গোটা বিশ্বের আনাচে কানাচের যত বাজার আছে সবগুলো চীন দখল করে নিয়েছে। আর এই দখল করে নেওয়ার অন্যতম পথ হচ্ছে এই সরু মালাক্কা প্রণালী। এখন এখানে যদি একটা ব্লক পড়ে তাহলে চীনের ইকোনমি বা বাণিজ্য সবচাইতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। আর এই মালাক্কা প্রণালীতে শুধুমাত্র চীনকে আটকানোর জন্য মালাক্কা প্রণালী ও সাউথ চীনা সি এর আশেপাশের দেশগুলোতে অসংখ্য মিলিটারি স্থাপনা তৈরি করে রেখেছে আমেরিকা। এবং চীনের সাথে যে কোনো ইস্যুতে আমেরিকার যদি একটা যুদ্ধ শুরু হয়, আমেরিকা প্রথমে মালাক্কা প্রণালী বন্ধ করে দেবে। যেভাবে ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়ে বিশ্ব তেলের বাণিজ্য অর্থনৈতিক বাজারে আগুন ধরিয়ে দিয়েছিল। এমনকি শুধুমাত্র স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ ইরানের জন্য একটা পারমাণবিক বোমার মতো কাজ করেছে। পারমাণবিক বোমা থাকলে যেমন নেগোসিয়েশনের টেবিলে আসে, স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ ইরান করতে পারার কারণে আমেরিকার মতো পরাক্রমশালী রাষ্ট্র ট্রাম্প যে বলছিল ইরানকে ইরানের সভ্যতা ধুলায় মিশাই দিবে, সে পর্যন্ত ইরানের সাথে নেগোসিয়েশনের টেবিলে যেতে বাধ্য হয়েছে শুধুমাত্র এই হরমুজ প্রণালী ব্লক করে দিয়ে গোটা বিশ্বের জ্বালানি ব্যবস্থা আটকায় দেওয়ার কারণে। এই যে হরমুজ ব্লক করে দিয়ে ব্ল্যাকমেলিং করা, এটা থেকে কিন্তু চায়না গভীর শিক্ষা নিয়েছে এবং চায়না কিন্তু এটা জানতোই। এই জন্য চায়না গত 1 দশকের বেশি সময় ধরে তাদের যে মালাক্কা প্রণালী আছে, যেটা এই সরু পথটা যেটা হরমুজের মতোই, তো সেই মালাক্কা প্রণালীর বিকল্প পথ খুঁজতেছে গত 1 দশকের বেশি সময় ধরে। তাই চীনের জন্য বে অফ বেঙ্গল ইনফ্লুয়েন্স প্রতিষ্ঠা ও মালাক্কা প্রণালী ঝুঁকি এড়ানোর বিকল্প ওয়ান অ্যান্ড অনলি অপশন হলো বাংলাদেশ। বাংলাদেশের জন্য আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ উপহার হলো চট্টগ্রাম পোর্ট। যে পোর্ট দখলে নিতে ইন্ডিয়ান মিডিয়ায় আমরা প্রায় সময় দেখি চট্টগ্রাম দখলের হুমকি দিতে। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়, এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ, অনেকটা ঘুরে আসতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। তাই চায়না আমাদের চট্টগ্রাম পোর্টে অ্যাক্সেস চায় বা চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় ওই মালাক্কা প্রণালীর ঝুঁকি এড়াতে, মালাক্কা প্রণালীর বিকল্প পথ হিসেবে। এই জন্যই তারেক রহমানকে তারা মিয়ানমার বাংলাদেশ চীন করিডোর, অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দেয়, যেখানে চীনের ল্যান্ডলক রাজ্যগুলো থেকে সরাসরি পণ্য চট্টগ্রাম পোর্ট হয়ে ভারত মহাসাগরে কোনো বাধা ছাড়াই অ্যাক্সেস নিতে পারবে। একই পথে আবার চীনের দিকেও যেতে পারবে। এজন্যই বাংলাদেশ বা বঙ্গোপসাগর অ্যাক্সেস নেওয়ার জন্য চীন গত 1.5 যুগ ধরে বাংলাদেশে বিনিয়োগ করতেছে। বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর মংলা ও পায়রা সমুদ্র বন্দরে বিনিয়োগ করতেছে, ইকোনমিক জোনে বিনিয়োগ করতেছে। অর্থাৎ এই যে ইকোনমিক করিডোরের প্রস্তাব, বাংলাদেশের পোর্টে তারা যে বিনিয়োগ করতেছে, ইকোনমিক জোনে বিনিয়োগ করতেছে, এটা তারা তাদের স্বার্থে বিনিয়োগ করতেছে ওই মালাক্কা প্রণালীর বিকল্প পথ হিসেবে বাংলাদেশের বঙ্গোপসাগরে অ্যাক্সেস নেওয়ার জন্য, বে অফ বেঙ্গলে অ্যাক্সেস নেওয়ার জন্য। যে বঙ্গোপসাগর বলা যায় এতদিন এককভাবে নিয়ন্ত্রণ করেছে ইন্ডিয়া ও আমেরিকা। এশিয়ায় চীনের ইনফ্লুয়েন্স বাড়ছে, স্পেশালি বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরের চীনের ইনফ্লুয়েন্স, এটা আমেরিকা মোটেও টলারেট করবে না।
একবিংশ শতাব্দীতে আমেরিকার সবচেয়ে বড় লক্ষ্য হলো এশিয়া চীনের অর্থনৈতিক ও সামরিক উত্থান রুখে দেয়া। এই লক্ষ্যে তারা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং আমেরিকা, ভারত, জাপান, অস্ট্রেলিয়াকে নিয়ে কোয়াড গঠন করেছে শুধুমাত্র চীনকে ঠেকানোর জন্য। এই জোটের মূল লক্ষ্য বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে চীনের একচেটে আধিপত্য ঠেকানো। সেখানে বাংলাদেশের মতো একটা দেশে চীন জায়গা করে নেবে, স্পেশালি বাংলাদেশের মধ্য দিয়ে তারা বে অফ বেঙ্গল অ্যাক্সেস নেবে, এটা কিন্তু আমেরিকা খুব ভালোভাবে নেবে না বা সহজে নেবে না। যেখানে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডই দাঁড়িয়ে আসে বলা যায় আমেরিকা এবং আমেরিকার মিত্র রাষ্ট্রগুলোতে এক্সপোর্টের উপর, গার্মেন্টস এক্সপোর্টের উপর। তাই চীনকে ভারত মহাসাগরে ঠেকানোর জন্য বাংলাদেশকে পাশে চায় আমেরিকা। গত 1.5 দশকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ভারতের চোখ দিয়ে নীতি নির্ধারণ করত, কিন্তু গত 3-4 বছর ধরে আমেরিকা বুঝতে পারে যে ভারতের একক আধিপত্য বাংলাদেশের অভ্যন্তরে চীন আরো বেশি অর্থনৈতিক জায়গা করে নিচ্ছে এবং বাংলাদেশের মধ্যে তীব্র ভারত বিরোধিতা ও চীনের প্রতি সফট কর্নার তৈরি হয়েছে, যার ফলাফলে কিন্তু আমরা 5 আগস্টে দেখে ফেলেছি। ফলে 5 আগস্টের পর বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশের স্ট্র্যাটেজিক পজিশন নিয়ে আমেরিকা কিন্তু সরাসরি সিরিয়াস হয়েছে। বিএনপি ক্ষমতা আসছে যে নির্বাচন দিয়ে, সে নির্বাচনে জাস্ট 2 দিন আগে ইউনূস সরকারের সাথে আমেরিকা একটা বাণিজ্য চুক্তি করে। আর ওই চুক্তিতে বিএনপির অংশগ্রহণ ছিল, জামাতের অংশগ্রহণ ছিল, এনসিপির অংশগ্রহণ ছিল বা সবার সম্মতি ছিল বলা যায়। তো সবার সম্মতিতে এরকম একটা চুক্তি করে, যে চুক্তির মাধ্যমে আমেরিকা বাংলাদেশকে তাদের গ্রিপের মধ্যে রাখে এবং অনেকটা বাংলাদেশের নীতি নির্ধারণী আমেরিকার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে বলে বিশ্লেষকরা মনে করে। মানে আমেরিকার সাথে ওই চুক্তির ফলে বাংলাদেশের সামরিক কেনাকাটা থেকে শুরু করে ট্রেড, বাণিজ্য, ক্রয় বিক্রয় অনেক কিছুর জন্যই অনেক সময় আমেরিকার গ্রিন সিগন্যালের প্রয়োজন হতে পারে। সো এখানে 3টা দেশে বাংলাদেশকে চায়। চীন চায় যে আমি তোমার দেশের ডেভেলপমেন্ট করব, উন্নয়ন করব, তোমার উন্নয়নে সহযোগিতা করব, তোমাকে স্বল্প সুদের ঋণ দিব, তোমার অর্থনৈতিক উন্নয়নে আমি সহযোগিতা করব, বিনিময়ে তুমি আমার তোমাদের বে অফ বেঙ্গলে একটু অ্যাক্সেস দাও। আবার অপরদিকে আমেরিকা বলে আমি তোমাকে বাণিজ্যিক সুবিধা দিচ্ছি, তোমার অর্থনীতি আমার উপর দাঁড়ায় আছে, সো তুমি আমার কাছে থাকো। আর অপরদিকে ইন্ডিয়া বা প্রতিবেশী, আমি যেটাকে বলি গোবরল্যান্ডের কথা হচ্ছে আমি তোমার কোনো রকম সুযোগ সুবিধা দিব না, তুমি আমার ছোট ভাই, মানচিত্রের মধ্যে তুমি আমার চিপ আসছো, এখানে ছোট ভাইয়ের মতো থাকবা। ইন্ডিয়া যেটা চায় যে কোনো রকম সুযোগ সুবিধা না দিবে, কিন্তু একটা প্রেশার রাখবে বাংলাদেশকে, বাংলাদেশের 54টা নদীর পানি দেবে না, বাংলাদেশের সীমান্ত হত্যা করবে। এরপরে বাংলাদেশের মধ্যে যে কোনো সময় ইন্ডিয়ার সাথে যে বাণিজ্য, এটা তো ট্রেড ডেফিসিট আছে, সেই ট্রেড ডেফিসিট আলোচনার মধ্য দিয়ে এটাকে কমিয়ে নিয়ে আসার বিপরীতে ইন্ডিয়া যেটা করে যে বিভিন্ন সময় বিভিন্ন চালান বন্ধ করে দেয়, পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেয়, আলু দেওয়া, চাল দেওয়া বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশের ভিতরে একটা কৃত্রিম সংকট তৈরি করে, বাংলাদেশের ভিতরে একটা প্রেশার তৈরি করে। এছাড়া বাংলাদেশের যে সনাতনী হিন্দুরা যারা আছে, হিন্দুদেরকে বিভিন্ন সময় উস্কে দিয়ে পরিবেশ গোলা করার চেষ্টা করে, বাংলাদেশের রাজনীতি গোলা করার চেষ্টা করে। বাংলাদেশের পাহাড়ে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আছে, সেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে ইন্ডিয়ার ভিতর ট্রেন দেয়, অস্ত্র দেয়, সমর দেয়, ওরা আবার এসে বাংলাদেশের সেই চট্টগ্রামে একটা অস্থিরতা তৈরি করে। সো ইন্ডিয়া এইটা বলার চেষ্টা করে এবং এই যে পুশব্যাক নতুন করে আবার শুরু করছে। সো ইন্ডিয়ার কথা হচ্ছে যে তুমি আমার কাছে থাকো, আমার গ্রিপে থাকো, আমাকে সুযোগ সুবিধাগুলো দাও, তাহলে আমি তোমাকে সুন্দরভাবে থাকতে দিব। যদি আমাকে এই সুযোগ সুবিধাগুলো না দাও, তাহলে কিন্তু আমি তোমাকে শান্তিতে থাকতে দিব না, তোমাকে আমি এই প্রেশারগুলো দিব। সো ইন্ডিয়া টার্গেট হচ্ছে যে তুমি যেহেতু আমার এখানে আসো, আমি যা বলবো তুমি তাই করতে হবে, আমার ছোট ভাইয়ের মতো থাকবা, আমাকে সবকিছু দিয়ে যাবা, টু শব্দটুকু করতে পারবা না, টু শব্দটুকু যদি করো তোমার আমি শান্তিতে থাকতে দেবো না। সো তুমি জাস্ট দাসের মতো আমাকে দিয়ে যাবা। ওই দাসের মতো মানে ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে ইন্ডিয়া প্রেশারে রাখা সবকিছু আদায় করতে চায়। আমেরিকা একটা কিছু দিয়ে একটা কিছু চায়, চীন একটা কিছু দিয়ে একটা কিছু চায়, কিন্তু ইন্ডিয়া কিছু দিব না, প্রেশার রাখবো, আমাকে এটা দিতে হবে, এলাকার বড় ভাই আমি, বাপখানা এমন। এটা হচ্ছে বাংলাদেশ নিয়ে মোটা দাগে কোট আনকোট ইন্ডিয়ান পলিসি। এবং গত ডিকেড গুলোতে আমরা এই জিনিসগুলাই দেখে আসছে, বাংলাদেশের সাথে ইন্ডিয়া যে আচরণগুলো করে আসছে ওই আচরণগুলোর মধ্যে দিয়ে। এবং বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান যদি ইন্ডিয়ার সাথে ওই নেগোসিয়েশনের টেবিলে না যায়, ছোট ভাই হিসেবে নম করে মেনে না নেয়, হাসিনার মতো মানে খুলে না দিয়ে দেয়, তাহলে আমরা দেখেছি শহীদ জিয়ার মতো কিভাবে তাকে হত্যা করতে হয়। এবং ইন্ডিয়া ওই নোংরা কাজগুলো করে আসছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কোন ব্লকে যাবে, ইন্ডিয়ান ব্লকে, চায়না ব্লকে নাকি আমেরিকান ব্লকে? পরাশক্তিগুলোর যে কোনো একটি ব্লকে ঢুকে পড়া হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। যে কাজটা হাসিনা করছিল, হাসিনা পুরোপুরি ইন্ডিয়ান ব্লকে ঢুকে গেছিল, যেটা সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছিল। এবং এটা যদি আরেকটু লম্বা হতো, বাংলাদেশ নামক রাষ্ট্র থাকতো কিনা সেটাও সন্দেহ। সো মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই 24 মহাগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্ষা করছে। এখন সামনের দিনগুলোতে ত্রিমুখী চাপ কিভাবে ব্যালেন্স করবে বাংলাদেশ, বা কিভাবে বাংলাদেশের ব্যালেন্স করা উচিত? সোজা কথা হচ্ছে বর্তমান সরকারকে হাসিনার সেই ভুলের পুনরাবৃত্তি করা যাবে না। স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রেখে নিজ
নিজেদের স্বার্থ, এই যে 3 দেশের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রেখে নিজেদের স্বার্থ উদ্ধার করে নিয়ে আসতে হবে। চীনের সাথে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেইন এবং সস্তা ঋণ ও বাণিজ্য ফোকাস রাখা, যেমন মেগা প্রজেক্ট, ম্যানুফ্যাকচারিং ও টেক্সটাইল ম্যাটেরিয়ালে ফোকাস রাখা, এগুলোতে চীনের সাথে অংশীদারিত্ব গড়ে তোলা। আবার বাংলাদেশের রোহিঙ্গা সংকট সমাধানে চায়নাই একমাত্র রাষ্ট্র যারা বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে এবং এই সমস্যার সমাধান করতে পারে। সো চায়না বাংলাদেশকে যে করিডোরের প্রস্তাব দিয়েছে, বাণিজ্যিক করিডোরের প্রস্তাব, সেই করিডোর প্রস্তাব এই শর্তে গ্রহণ করা যেতে পারে যে আমরা তোমাদেরকে করিডোর দিচ্ছি, বিনিময়ে তোমরা আমাদের রোহিঙ্গা প্রবলেম সলভ করে দাও, কারণ ওই করিডোরটা তো মিয়ানমার হয়ে আসবে। সো এই সমস্যা নিয়ে তোমরা কাজ করো, আমরা তোমাদেরকে করিডোর দেবো। চীন যদি আমাদের এই শর্তে রাজি হয় তাহলে এটা হবে আমাদের জন্য সবচাইতে বড় বিজয় বা সবচাইতে বড় উইনিং ডিল। আবার চায়নাকে ইকোনমিক করিডোর দিলে যে মার্কিন প্রেশার, সেই মার্কিন প্রেশার কিন্তু সামলাতে হবে, সেটা সামলাতে হবে অন্যভাবে। আমেরিকা চাইবে না বে অফ বেঙ্গলে চীন স্ট্রং পজিশন তৈরি করুক, তাই আমেরিকার সাথেও ব্যালেন্স ডিল করতে হবে। আমেরিকার সাথে রপ্তানি বাজার, আইটি খাত, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই এবং টেকনোলজি ট্রান্সফার সম্পর্কিত চুক্তিগুলো করা যেতে পারে। এর বাইরেও প্রতিবেশী ইন্ডিয়ার সাথে একটা ব্যালেন্স রিলেশন তৈরি করতে হবে, একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে, সম্পর্ক রাখতে হবে, সেটা উইন উইন, ন্যায্যতার ভিত্তিতে, মানে কোনো দাসের মতো না, যেভাবে হাসিনা রাখছিল। আর চাইলেও তো আপনি প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না, প্রতিবেশী যতই খারাপ হোক, বা নরেন্দ্র মোদীর মতো প্রতিবেশী হলে আপনাকে তার সাথে সম্পর্ক রাখতে হবে। সো সেই সম্পর্কটা দর কষাকষির মাধ্যমে উইন উইন সমঝোতার ভিত্তিতে রাখতে হবে। যেমন হতে পারে যে তুমি আমার যে প্রাপ্য ন্যায্য হিস্সা আছে 54টা নদীর পানি, সেই 54টা নদীর পানি আমাকে দাও, তাহলে আমি তোমাকে আমার দেশের মধ্যে ট্রানশিপমেন্ট দেবো। তুমি আমাকে ভুটান এবং ভুটান এবং নেপালের সাথে ট্রানজিট দাও বাণিজ্য করার জন্য, আমি তোমাকে তোমার 7 রাজ্যের যে রাজ্যগুলো আছে সেগুলোর জন্য সমুদ্র অ্যাক্সেস দেব। সো এইভাবে উইন উইন সমঝোতার ভিত্তিতে করতে হবে যে তুমি আমাকে বিদ্যুৎ দাও, তাহলে আমি তোমাকে আমার দেশের যে বাণিজ্য, সে বাজার আমি তোমাকে ব্যবহার করতে দেব। খালি আমি দেব, তুমি ভোগ করবে, এই নীতিতে চলবে না। 5 অগস্টের পর এই নীতিতে চলা উচিত না, তাহলে সেটা বিপ্লবের পরিপন্থী, বা যে মানুষগুলো রক্ত দিয়েছে বা ভারতীয় যে আধিপত্যের বিরুদ্ধে আমাদের যে এত দীর্ঘদিনের লড়াই, সেটার সাথে লিটারেলি প্রতারণা হবে। আমেরিকা চীনকে ঠেকাতে বাংলাদেশকে কোয়াডে যোগ দিতে বলতে পারে, আবার চীনও তাদের মিত্রদের মিলিটারি জোটে যোগ দিতে বলতে পারে। আমেরিকা বাংলাদেশের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে চাইতে পারে। এখানে বাংলাদেশ একটা মেসেজ চীন পরাশক্তির জন্য স্পষ্ট করে রাখতে হবে যে আমরা বাণিজ্য বিনিয়োগের জন্য সবার জন্য উন্মুক্ত, কিন্তু আমাদের ভূমি বা সমুদ্র সীমা কোনো দেশের বিরুদ্ধে আমরা ব্যবহার হতে দেব না। তোমরা যার ইচ্ছা, যত ইচ্ছা আমাদের দেশে বাণিজ্য করো, আমাদের দেশে এক্সপোর্ট করো, ইম্পোর্ট করো, কিন্তু কোনো মিলিটারি স্থাপনা আমরা আমাদের দেশে করতে দেব না। আমাদের ভূমিকা আমরা কারো এগেনস্টে ব্যবহার হতে দেব না। এই মেসেজটা যদি দেওয়া যায় তাহলে একটা ব্যালেন্স রিলেশন রাখা যাবে, বাংলাদেশ ইকোনমিক্যালি গ্রো করবে, ত্রিমুখী চাপ থেকে বাংলাদেশ মুক্ত হতে পারবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি চান আমরা এরকম ভিডিওগুলো আরো তৈরি করি তাহলে আমাদেরকে এরকম ভিডিওগুলো বানাতে সাহায্য করতে পারেন, যেটা আমাদের খুব জরুরি ভিত্তিতে দরকার। এবং প্লিজ বলতেছি, যদি সম্ভব হয় আমাদেরকে ডোনেট করেন। আল্লাহ হাফেজ।